বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়, নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার, আরও সময় লাগবে জানালেন মির্জা ফখরুল। নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। 5 আগস্ট স্মরণ করিয়ে সতর্ক করলেন ছাত্র সমন্বয়করা। শেখ হাসিনার দিল্লিতে অবস্থানে ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ছাড়ার আগে পরে কোনো বিবৃতি দেননি শেখ হাসিনা, জানালেন জয়। বিগত বছরগুলোতে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল, প্রধান বিচারপতির মন্তব্য। গুম খুনের শিকারদের স্বজনরা ন্যায় বিচারের দিকে তাকিয়ে আছেন, অ্যাটর্নি জেনারেলের মন্তব্য। পুলিশ কাজে ফেরায় আগের চেহারা পাচ্ছে ঢাকা, সড়কে ফিরেছে শৃঙ্খলা। পুলিশ স্বাভাবিক দায়িত্ব পালন করা শুরু করলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরও সময় লাগবে, সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ মানে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। তাইমুর রশিদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর সোমবার বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় প্রথম বৈঠক করে বিএনপি। 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারত থেকে আওয়ামী লীগ সভাপতি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত। হামলা ভাঙচুর করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, কোনোভাবেই তা হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি তার। কথা বলেন আগামী নির্বাচন নিয়েও। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে, আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতেই সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে, বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামাতে ইসলামের 11 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামাতের আমির শফিকুর রহমান বলেন, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না, যা হচ্ছে তার রাজনৈতিক কারণে বলেও দাবি তার। সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করত, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে। এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? এটা আমাদের দায়িত্ব না, এটা তারাই এখন প্রতিবাদ করছেন। আবার কোনো কোনো দেশ এখানে জড়ায়ে পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। সেই রকমই একটা বিষয়। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদও। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীনে থাকা 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। এদিকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টায় পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সচিবরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন। মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। প্রধান উপদেষ্টা বৈঠকে তার অধীনের সব মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে বৈঠকের বিস্তারিত জানান জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী। জানান, অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দপ্তর অধিদপ্তরের কাজগুলো এগুলোকে ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা 7 দিনের মতো একটা বিষয় আছে, যে 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে, যেগুলো ওনার কাছে উপস্থাপন করার
মতো যেগুলো উপস্থাপন করতেই হবে সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়। এর আগে সমস্যা কাটিয়ে দ্রুত নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে রাজপথে থেকে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, সবাইকে সতর্কভাবে মোকাবেলা করতে হবে। এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, ভারতের গণমাধ্যমের এমন খবর ফেক প্রোপাগান্ডা, নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। কোকো দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নেতাকর্মীদের করণীয় সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগের দল পুনর্গঠনে কোনো সমস্যা নেই। বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না, বরং দলকে রিঅর্গানাইজ করার পরামর্শ দেন তিনি। বলেন, গন্ডগোল পাকিয়ে লাভ নেই, জনতা আবারও খেপে উঠবে। ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগকে নষ্ট না করার আহ্বানও তার। রিপোর্ট এস এম ফয়েজের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন, আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তের। বলেন, দল হিসেবে আওয়ামী লীগ পুনর্গঠন করতে পারে, কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনো আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এখানে মারামারি করে কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার, কারণ কাকে মারবেন আপনি? আপনারা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। সাখাওয়াত হোসেন জানান, আগামী 7 দিনের মধ্যে অবৈধ ও লুট হওয়া অস্ত্র জমা না দিলে উদ্ধার অভিযান শুরু হবে। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। এদিকে সনাতন ধর্মের নেতারা সচিবালয়ে বৈঠক করেছেন তার সাথে। সংখ্যালঘুদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এম সাখাওয়াত হোসেন। একটা দলকে আপনি, এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে তা বাকি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা, একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার। আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। রাজনৈতিক দলের জন্য আইন করা হবে বলেও জানান তিনি। অরাজকতার মধ্যে ঠেলবেন না। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
খুনিদের পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন 5 আগস্টের পর কিছু ষড়যন্ত্র হলেও তা রুখে দেওয়া হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে এক উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, সুতরাং তখন কোন বক্তব্য দিবেন? আপনার সামনে যেন 5 আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে, আপনার সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছড়ে নামাতে আমরা বিরাম। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, 5 আগস্টের পর বেশ কিছু ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে, ভবিষ্যতেও সবাইকে সজাগ থাকতে হবে। গতকালকে বিচার বিভাগীয় করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গত পরশু এবং কাল 2 দিন আপনাদের অক্লান্ত পরিশ্রমে সেই ব্যর্থ হয়। এ সময় শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের পুনর্গঠন ইস্যুতে বক্তব্য দেয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেছে বিএনপি। রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের বক্তব্যের সমালোচনা করেন তিনি। তার বক্তব্য প্রত্যাহার চেয়ে দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন বিক্ষোভে। যারা অন্যায় করে অনৈতিক কাজ করে বড় বড় কথা বলেন, তারাই হচ্ছে দুর্বৃত্ত। সাখাওয়াত হোসেন, আপনি একটা দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা আশা করব সর্বজন শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি জনগণের সেন্টিমেন্ট বুঝে তিনি অবিলম্বে এই ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টা পরিষদ সেইখান থেকে তাকে বিতাড়িত করবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলেও 2 দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের তিনি জানিয়েছেন, বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। দায়িত্ব নেয়ার পর প্রথম কূটনীতিকদের ব্রিফ করল অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারতসহ বিভিন্ন দেশের 64 জন রাষ্ট্রদূত ও হাইকমিশনার এতে অংশ নেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কূটনীতিকদের অবহিত করেন। তিনি আশ্বস্ত করেছেন, নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা ইতিবাচক, বর্তমান পরিস্থিতির দ্রুতই উন্নতি হবে। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলেও কূটনীতিকদের জানানো হয়েছে। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে আমরা সরে যাব। যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। এক প্রশ্নের জবাবে সরকারের এই উপদেষ্টা জানান, বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার। আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করছে। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তার তো কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো 2 পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে,
ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ ইস্যুতে প্রোপাগান্ডার জবাব দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটা কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই, এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কি হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে, তারাও তো মিডিয়া দিয়ে ক্যাম্পেইনটা করছে। এদিকে বৈঠক থেকে বেরিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানান অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা দেবে চীন। So China will continue to work with Bangladesh to push forward our exchanges between Russia and Bangladesh will continue. সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার বিবৃতিটি বানোয়াট। এ ধরনের কোনো বিবৃতি দেননি তার মা। অন্য এক ভিডিও বার্তায় 15 আগস্ট উপলক্ষে নেতাকর্মীদের দিক নির্দেশনাও দিয়েছেন জয়। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শেখ হাসিনার প্রতিক্রিয়া বা নির্দেশনা জানতে চাতক পাখির মতো অপেক্ষায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছাত্র জনতার রোষানল থেকে বাঁচতে দলের সিনিয়র নেতারা কেউ আত্মগোপনে আর কেউ দেশ ছাড়ার শূন্যতায় ভার্চুয়ালি এগিয়ে আসেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সামাজিক মাধ্যমে একের পর এক তাঁর বক্তব্যে হতাশার পাশাপাশি বিভ্রান্তিতেও পড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বলতে গেলে 24 ঘন্টায় নিজেই নিজের বক্তব্যের বিরুদ্ধে হাজির হন তিনি। এতে আপৎকালীন পরিস্থিতিতে মনোবল দৃঢ় হওয়ার পরিবর্তে বাড়ছে বিভ্রান্তি। দিশাহীন হয়ে পড়ছে ঐতিহ্যবাহী দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এই ধারাবাহিকতায় আরেকটি বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে হাজির সজীব ওয়াজেদ জয়। নিজের এক্স হ্যান্ডেলে দাবি করে বসলেন, দেশ ছাড়ার আগে পরে কোনো বিবৃতি দেননি তার মা শেখ হাসিনা। জানান, মায়ের সাথে কথা বলেছেন, নিশ্চিত হয়েছেন গণমাধ্যমে প্রকাশিত মায়ের পদত্যাগের বিষয়ে বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 11 আগস্ট ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট একটি বিবৃতি প্রকাশ করে তা শেখ হাসিনার বলে দাবি করে, যেখানে শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয় যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন। সেখানে পদত্যাগের কারণও ব্যাখ্যা করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এদিকে 15 আগস্ট উপলক্ষে আরেক ভিডিও বার্তায় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন জয়। বলেছেন, বঙ্গবন্ধু ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে গিয়ে জাতির পিতা ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে। প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাটি পুড়িয়ে ফেলায়। এই 15 আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তির বিষয়টি নিয়ে কথা বলেছেন মালদ্বীপ সফরে যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, প্রতিবেশী দেশের উন্নয়ন, নিরাপত্তা আর অর্থনৈতিক চাপ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বা চীন নয়, ভারতেরই আন্তরিকভাবে এগিয়ে যাওয়ার নজির রয়েছে। মালদ্বীপে ভারতের অবদানকে উদাহরণ হিসেবে নিতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিগত বছরগুলোতে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল। এখন থেকে সিন্ডিকেট করে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, গুম খুনের শিকারদের স্বজনরা ন্যায় বিচারের দিকে তাকিয়ে আছেন। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। প্রথম দিনের মতো এজলাসে আসেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। এর অনেক আগেই আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি এজলাসে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। পরে এক আবেগঘন বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে তিনি দায়িত্ব পালন করবেন। পরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, গুম খুনের শিকারদের পরিবারগুলোর বিচারের জন্য প্রধান বিচারপতির দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে এগিয়ে আগাবেন না। বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বেদনা, তাদের আর্তনাদ, তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ। বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেটের প্রসঙ্গ নিয়ে পরে সংবাদ সম্মেলন করেন বার সভাপতিও। 16 বছরে গুম, খুন, মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত, এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলোও যেন তারা যেন আমলে নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। এদিকে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে। জনাব খায়রুল হক সাহেব যা করেছেন ক্ষতি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের কেউ এককভাবে এত ক্ষতি করেননি। আওয়ামী লীগের প্রভাবে প্রভাবিত হয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দিলেন। আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে আপিল বিভাগের বিচার কাজ। নবনিযুক্ত প্রধান দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। 7 দিন পর প্রাণ ফিরেছে রাজধানীর থানাগুলোতে। চলছে সাধারণ ডায়েরি সহ দাপ্তরিক কাজ। তবে নিরাপত্তাহীনতায় এখনো বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না পুলিশ। এর মধ্যে মেট্রোপলিটন এলাকার 110টির মধ্যে 108টি এবং জেলার 529টি থানার মধ্যে 520টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ছন্দপতনের পর ঢাকার রাস্তায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের 1 সপ্তাহ পর রাজধানীর রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি এখনও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে। সাধারণ জনগণ, ছাত্রছাত্রী সবাই আমাদের সাহায্য করছে। কোনো প্রকার সমস্যা নেই, আমরা নির্বিঘ্নে কাজ করতে পারছি এবং পারবো আশা করি। সবাই পজিটিভলি, সবাই আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। অনেকে সকালেতে সালাম দিয়ে গেছে, বলছে না খুবই ভালো হয়েছে, এই আর কি, সবকিছু মিলাই ভালো। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের পাশে থাকার কথা জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানুষের আমাদের প্রতি যে ধারণা, আমরা এই নতুন জেনারেশনের মাধ্যমে আমরা তাদের সাথে এবং জনগণের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অবশ্যই আগের চেয়েও বেশি পেশাদারিত্ব নিয়ে, ভালো মনোভাব নিয়ে দেশ পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ভয় কাটিয়ে থানায় যোগ দিয়েছে থানা পুলিশ। তাদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। থানায় এখন অনেক ভালো কাজ করে, আগের মতো কাউরে কিছু দেওয়ান লাগে না। এখন আমরা নিঃস্বার্থে থানায় কাজ করে দিবে পুলিশ বাহিনী। আসলে পুলিশ বাহিনী অনেক ভালো, এখন তাদেরকে ব্যবহার করা হয়েছে। থানায় আসছি, এটা আমরা থানায় একটা জিডি করতে আসি, এই অভিযোগ বলতে আসি। যে অভিযোগ আসতেছে, জিডি আসতেছে, আমরা এগুলা জনসেবা দিচ্ছি, সবগুলো চলছে। বাইরে টল শুরু হয়েছে, আমরা 10টা জিডি নিচ্ছি, আবার 2টা অভিযোগ আমরা আছে, আর মামলা হয় না আপাতত এখনো। কথায় নয়, সেবার মাধ্যমে মানুষের পাশে থাকার কথাও জানান তারা। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও পুলিশ বাহিনী আগের মতো কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। খুলনা শহীদ শেখ আবু নাসির স্টেডিয়ামে বিকেলে সেখানে কর্মরত সেনা সদস্যদের সাথে কথা বলেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, দেশে রাজনীতি থাকবেই, মিছিল মিটিংও চলবে, তবে ধ্বংসাত্মক কাজ করা যাবে না। জনগণ কি চায় সেটা তাদের বুঝতে হবে। এর আগে খুলনায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত 90%-এর উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে, আর ঢাকায় অ্যাবাউট 85% সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে। তো এই পরিস্থিতি আরও উন্নতি হবে এবং
আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। ব্যবসায়ী সংগঠনগুলোর পরিচালনা কমিটিতে সীমাহীন দলীয়করণের কারণে কোনো সমস্যা নিয়ে প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব হয়নি বলে দাবি করলেন বিজিএমইএ, বিকেএমইএ সহ 4 সংগঠনের নেতারা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। সরকার পরিবর্তনের নতুন প্রেক্ষাপটে রপ্তানির ধারা অব্যাহত রাখতে এই প্রথমবার নতুন ও পুরনো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন বিভিন্ন সংগঠনের নেতারা। তৈরি পোশাক সরঞ্জাম ও মোড়ক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিক সমিতি আয়োজিত এই বৈঠকে ঘুরে ফিরেই উঠে এলো বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সীমাহীন সরকার প্রীতির কথা। সব শীর্ষ পদে দলীয় লোক বসে থাকায় যৌক্তিক বিষয়েও অনেক সত্য কথা বলা যায়নি এমন দাবি তাদের। এলডিসি আসলে গ্র্যাজুয়েশনের যে ডেটা, এই ডেটাগুলো ফলস ছিল। আপনারা দেখেছেন আমাদেরকে ব্লেম করা হয়েছে যে $16 বিলিয়ন নাকি আমরা বাইরে রেখে দিয়েছি, যেখানে পরবর্তীতে তাদের ইপিবির ফিগার আর সেন্ট্রাল ব্যাংকের ফিগারই এক ছিল না। তখন আমরা বলছি তা $16 বিলিয়ন কি, তাহলে আমরা গ্যাপ থাকে $4 বিলিয়ন, তাহলে $4 বিলিয়ন কি কাস্টমার থেকে অ্যাডভান্স নিয়ে আসছি নাকি? এখন উত্তর দেন, উত্তর দিতে পারে নাই তারা। আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি বলে কথাগুলো বলতে পারছি। দুর্বৃত্তায়নের সময় এবং হামলার সময় শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি পড়ে নাই, প্লাস্টিক এসেশন পড়ে নাই, প্যাকেজিং পড়ে নাই, সব ইন্ডাস্ট্রি পড়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনায় দুর্নীতিবাজ ব্যবসায়ী ও ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান ব্যবসায়ীরা। ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এই ঋণখেলাপি যারা স্বইচ্ছায় ঋণখেলাপি, তাদের ঋণ আদায়ের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংক কি আমাদের সাপোর্ট দিয়েছে? না। আমরা ব্যবসা করলে এটা আবার মেকআপ করতে পারবো, কিন্তু এটার কোনো ব্যালেন্সিং হয় নাই, এটাকে কোনো অ্যাটেনশনই দেওয়া হয় নাই। বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ রিরাইট করার একটা পারফেক্ট টাইম এখন, যে ইটস এ নিউ বাংলাদেশ, এন্ড নিউটা কি ওটা ডিফাইন করার পারফেক্ট সময় হচ্ছে এখন। ব্যবসায়ীদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। যদি গাড়ি আমরা সরকারকে ক্ষমতা থাকার জন্য আমরা যদি সমর্থন দিতেই থাকি, তাহলে যেটা কর্ম অর্থনীতির প্রবৃদ্ধি হবে না, হবে একটা গোষ্ঠীর প্রবৃদ্ধি। যে গোষ্ঠী সম্পদ সৃষ্টি না করে সম্পদ অর্জন করে। সবাই জানেন বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের দ্বারা চলে, তারা কয়েকটা মুষ্টিমেয় লোকের হাতে নিয়ন্ত্রিত ছিল, ঠিক কিনা আপনারা বলেন? তো ওই নিয়ন্ত্রণ যদি আপনার না দেখতে চান, তাহলে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। সরকার কি আওয়ামী লীগের আসে কি বিএনপির আসে, কিচ্ছু আসে যায় না। কাস্টমস ও কর সংক্রান্ত হয়রানি দূর করা এবং জবাবদিহিতা নিশ্চিতে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। যে আমাদের ব্যবসা বাণিজ্য, রপ্তানি আমদানি সকল কিছু অর্থনীতিকে পঙ্গুত্ব করার জন্য দায়ী এনবিআর এর চেয়ারম্যান। সুতরাং তার অবসরের দাবি সবাই করেছেন। দেশের স্বার্থেই এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ারও দাবি তোলেন ব্যবসায়ী নেতারা। এটা আপাতত স্থগিত। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করতে বিদেশ পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার ছেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ইশরাক হোসেন বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা চালিয়ে বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। বিকেলে পুরান ঢাকার ইসলামপুর মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় ইশরাক হোসেন এসব কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। হাসিনা পালিয়ে যাওয়ার পর সে বিদেশে থেকে সে এবং তার দুর্নীতিবাজ ব্যাংক ডাকাত ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে অস্থিতিশীল করার কুচক্রান্ত করছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং এই পরাজিত শক্তি আবারও চেষ্টা করছে কোনোভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের অবস্থান করতে পারে কিনা।
এটার বিরুদ্ধে আজকে আমাদের লড়াই, আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই। ততদিন না পর্যন্ত এই পরাজিত শক্তিকে আমরা বিচারের আওতায় এনে বিচার করে তাদের শাস্তি নিশ্চিত না করতে পারবো, আমাদের আন্দোলন শেষ হবে না ইনশাআল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা ও মুন্সিগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। রাত 9:15টার দিকে খুলনার কেডি ঘোষ রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি পিকচার প্যালেস ও ডাক বাংলো মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় বিএনপি নেতারা সাখাওয়াত হোসেনকে আওয়ামী লীগের প্রেতাত্মা বলে আখ্যায়িত করেন, বলেন পদত্যাগ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে রাত 8:30টায় মুন্সিগঞ্জেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও যুবদল। আওয়ামী লীগের পুনর্গঠনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তার পদত্যাগের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। শান্তি সমাবেশ হয়েছে ফরিদপুরে। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির শান্তি সমাবেশে শামা ওবায়েদ বলেন, হিন্দুরা সংখ্যালঘু না, তারাও আমাদের মতোই আরও একজন। শামা ওবায়েদ আরও বলেন, ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে, আমি তাদের স্যালুট জানাই। তিনি বলেন, এই বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। প্রত্যেকটা গুণ, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি, লুটপাটের বিচার করা হবে। শান্তি সমাবেশ শেষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা শামা ওবায়েদকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কয়েকটি পদে রদবদল করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে ডিজিএফআই এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে MISTর কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে 10 দফা দাবি ও সতর্কতামূলক অঙ্গীকার নিয়ে সিঙ্গেল লাইন পদযাত্রা করেছে এবি পার্টি। দলটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর অবসরপ্রাপ্ত মেজর আব্দুল ওয়াহাব মিনারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সমাবেশে 10 দফা আহ্বান বা দাবি তুলে বক্তব্য রাখেন দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এ সময় আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, BM নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও অন্যরা। এ সময় বক্তারা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। কক্সবাজারে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রধানের নির্দেশে সংখ্যালঘুদের উপাসনালয়গুলোতে এই নিরাপত্তা জোরদার করা হয়। এরই মধ্যে রামু উপজেলার সব বৌদ্ধ ও হিন্দু মন্দিরে নিরাপত্তার পাশাপাশি টহল জোরদার করেছে তারা। বিজিবি কর্মকর্তারা জানান, কক্সবাজারের রামুতে কোনো ষড়যন্ত্রকারী দাঙ্গা বা কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য তারা কাজ করছেন। পাশাপাশি রেলওয়ে স্টেশন, বিদ্যুৎ অফিস, রামু থানা এবং উপজেলা অফিসেও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। পিআইবির মহাপরিচালক ও পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। পিআইবি চত্বরে এই বিক্ষোভ হয়েছে। প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারীরা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ ও পরিচালক প্রশাসন জাকির হোসেনের অপসারণের দাবি জানান। অভিযোগ করা হয়, জাফর ওয়াজেদ ও জাকির হোসেন এবং তার ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন অগ্রাহ্য করে অবৈধভাবে, অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছেন, প্রতিষ্ঠা করেছেন দুর্নীতি ও অনিয়ম। পিআইবি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। পিআইবিকে রক্ষা করতে হলে জাফর ওয়াজেদ ও তার দুর্নীতি অনিয়মের অন্যতম সহযোগী সুবিধাভোগী পরিচালক জাকির হোসেনকে আগামী 24 ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানানো হয়। রাষ্ট্র মেরামত, নৈরাজ্য প্রতিরোধ, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা শীর্ষক সমাবেশ করেছে জাকির পার্টি। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাকির পার্টির মহাসচিব শামীম হায়দার। এ সময় শহীদ আবু সাইদ সহ দেশব্যাপী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। তিনি বলেন, জাকির পার্টিতে অতীতে 14 দলের সাথেও ছিল না এবং বিএনপি নেতৃত্বাধীন জোটেও ছিল না। নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক সংস্কার করতে হবে, পুরো সরকার ব্যবস্থা সম্পূর্ণ ঢেলে সাজানো দরকার বলে মনে করেন জাকির পার্টির মহাসচিব। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়, নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার, আরও সময় লাগবে জানালেন মির্জা ফখরুল। নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার, 5 আগস্ট স্মরণ করিয়ে সতর্ক করলেন ছাত্র সমন্বয়করা। শেখ হাসিনার দিল্লিতে অবস্থানে ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ছাড়ার আগে পরে কোনো বিবৃতি দেননি শেখ হাসিনা, জানালেন জয়। বিগত বছরগুলোতে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল প্রধান বিচারপতির মন্তব্য। গুম খুনের শিকারদের স্বজনরা ন্যায় বিচারের দিকে তাকিয়ে আছেন অ্যাটর্নি জেনারেলের মন্তব্য। পুলিশের কাজে ফেরায় আগের চেহারা পাচ্ছে ঢাকা, সড়কে ফিরেছে শৃঙ্খলা। পুলিশ স্বাভাবিক দায়িত্ব পালন করা শুরু করলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।